নাম্বার পারি না দাগাবো না, 3 নাম্বার পারি না দাগাবো না, 4 নাম্বার পারি না দাগাবো না, 5 নাম্বারও পারি না দাগাবো না, প্রথম 5টা আমি একটাও পারি না, তারপরও আমি যে জিনিসটা করবো না সেটা হচ্ছে প্যানিক করবো না এবং আমি হতাশা হয়ে যাবো না। 5 পারি না, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। 6 নাম্বার পারি, দাগাই ফেলো। 7 নাম্বার আবার পারি না, দাগা দরকার নাই। 8 নাম্বার পারি, 8 নাম্বার দাগাই ফেলো। 9 নাম্বার পারি, দাগাই ফেলো। 10 নাম্বার পারি না, দাগা দরকার নাই। এইভাবে তোমাকে 3 স্টেপ মেথড ফলো করতে হবে। 3 স্টেপ মেথডটা কি? তোমার একটা খারাপ হয়েছে, একটা ফেল করছি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। আমার তোমাকে সত্যি করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে তোমার পরীক্ষা নিয়ে যতটা পেইন খাচ্ছ, তোমার থেকে অনেক বেশি প্যারা আমি খাইছিলাম, তোমার থেকে অনেক বেশি টেনশন আমি করতাম, এবং আমার ইন্টার পর্যন্ত আমি আমার পরীক্ষা কখনো ফেল করিনি ভাইয়া। ইভেন মানে প্রত্যেকটা পরীক্ষা দেখা যেত ম্যাক্সিমাম টাইম আমার 80 উপর নাম্বার থাকতো, বাট তারপর এই আমি যখন ভার্সিটিতে আসলাম ভাইয়া, আমি একটা কোর্সে মানে রীতিমতো ফেল করে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আমি পাসই করতে পারতেছি না। তারপরে আমার ক্ষেত্রে তুমি ব্যাপারটা খেয়াল করো, সারা জীবন 80 উপরে পাইছি, সারা জীবন ভালো রেজাল্ট করছি, ওই যে ভালো রেজাল্ট করে ভার্সিটিতে আসার পর একটা কোর্সে যখন ফেল করে বসলাম, আমার তো এক্সপিরিয়েন্স ছিল না যে ফেল করলে আসলে কিরকম এক্সপিরিয়েন্সটা হয় বা ফেল গুলো কিন্তু কিভাবে উঠে দাঁড়াইতে হয়, এই এক্সপিরিয়েন্সটা আমার মধ্যে ছিল না। তো ওই জায়গা থেকে কামব্যাক করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেছিল। কেন ডিফিকাল্ট হয়ে গেছিল? কারণ ফেল করা থেকে ওইখান থেকে বের হয়ে আসে, ওইখান থেকে নিজেকে ধরে রেখে বা ওই যে মোটিভেশনটা, একটা খারাপ কন্ডিশনে কিভাবে উঠে আসতে হয়, এই এক্সপিরিয়েন্স যদি আমার আগে কখনো হইতো, আমি মনে করতাম যে আরো ভালো হইতো। আমি যদি ক্লাস 6-7 ফেল করতাম ভালো হইতো, আর আমি জানতাম যে ফেল করার এক্সপিরিয়েন্সটা এরকম, এখান থেকে এইভাবে কামব্যাক করতে হয়। তো আমি যদি ফেইলিওর না হই, আমি যদি ফেল না করি লাইফে, আমি যদি লাইফে মানে খারাপ কন্ডিশন না পার করি, তাহলে আমি কিভাবে ওখান থেকে সাকসেসটা নিয়ে আসবো? এই তুমি যদি এইচএসসি 2026 ব্যাচের একজন শিক্ষার্থী হও, আগামীকালকে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি তোমাকে রিকোয়েস্ট করব ভাইয়া, আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কিছু এক্সাম হল স্ট্র্যাটেজি শেয়ার করব। আগামীকাল তুমি কোন অ্যাপ্রোচে আগাবা, বা তোমার প্রিপারেশন যে ভালো না এটা আমি জানি ভাইয়া, তোমার যে একটু মনের মধ্যে সংশয় কাজ করতেছে যে ভাই আগামীকালকে পরীক্ষা ভালো হবে না, এটাও আমি জানি। জাস্ট 5 থেকে 6 মিনিট ভাইয়ের কথাগুলো একটু শোনো, আশা করি আগামীকালকে তোমার উচ্চতর গণিত পরীক্ষা ভালো হবে। প্রথমেই দেখো, একটা কথা মাথায় রাখবা, প্রস্তুতি যেমনই হোক না কেন, আগামীকালকে তুমি 100% উত্তর করে আসবা। ভাইয়া ম্যাথ পরীক্ষা যদি না পারি তারপর 100% উত্তর করে আসবো, ডেফিনেটলি ভাইয়া তোমাকে 100% উত্তর করে আসা লাগবে। তুমি যেহেতু শাওন ভাইয়ের ভিডিও দেখার জন্য আসছো, আমি তোমাকে সবসময় বলবো প্রিপারেশন যেমনই হোক না কেন তোমাকে অবশ্যই 100% উত্তর করে আসা লাগবে। এখন অনেকেই যে কাজটা করতেছে ভাইয়া, শেষের দিকের পরীক্ষা, উচ্চতর গণিত আমার অপশনাল সাবজেক্ট, এখানে যদি ফেল করি সমস্যা নাই, আর যদি মোটামুটি একটা পরীক্ষা দিয়ে আসি কোনো ব্যাপার না, আপনি এইসব কথাবার্তা কেন বলছেন? দেখো, তোমার উচ্চতর গণিত অপশনাল সাবজেক্ট হয়, তাহলে তোমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এইখানে জিপিএ 5টা ইনশিওর করা। কারণ ভাইয়া তুমি যদি এই কোনোভাবে উচ্চতর গণিতের মধ্যে এ প্লাস নিয়ে আসতে পারো, তোমার যদি 3টা সাবজেক্টের মধ্যে এ প্লাস মিস যায়, তারপরে তোমার ওভারঅল এ প্লাস চলে আসবে। আর তোমার যদি এটা মেইন সাবজেক্ট হয়, তাহলে তো কোনো কথাই নাই, তুমি তো ভালো মতো পরীক্ষা দিবা, আর অপশনাল হলে আরো বেশি ভালো মতো পরীক্ষা দিবা, জাস্ট বিকজ তোমাকে এইখানে প্লাস নিয়ে আসতে হবে। তোমার যদি বাকি যে পরীক্ষাগুলো তুমি দিয়েছো, বাকি যে 6টা সাবজেক্টের পরীক্ষা দিয়েছো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায়, তো সেই পরীক্ষাগুলোতে কোথাও যদি তোমার এ প্লাস মিস হয়, এটা যেন ব্যাকআপ হিসেবে দাঁড়াইতে পারে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কয়েকটা দিন পরে তুমি এডমিশনে বসবা, এডমিশনে কিন্তু তোমার এই যে উচ্চতর গণিত বলো, বায়োলজি বলো, এই সাবজেক্টগুলোতে ভালো নাম্বারটা কিন্তু অনেকাংশে ম্যাটার করে। কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু আলাদা করে শর্ত বলে দেওয়া থাকবে। তো যেহেতু শর্ত বলে দেওয়া থাকবে, তাহলে তোমাকে অবশ্যই এই সাবজেক্টগুলোতে ভালো একটা পরীক্ষা দেওয়া লাগবে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে ভাইয়া আমার প্রিপারেশন ভালো না, ভাই আমার প্রিপারেশন মোটামুটি লেভেলের ভালো। আমি কি জানতে চাইছি তোমার প্রিপারেশন কেমন? আমি তোমার প্রিপারেশন জানতে চাইনি। নর্মালি কিন্তু তুমি খেয়াল করো আমার ভিডিওগুলোতে, আমি কিন্তু সচরাচর তোমাকে বলি না যে ভাই আমাকে একটু জানাও তোমার প্রিপারেশন কেমন। হয়তো মাঝে সাঝে কোনো একটা পরীক্ষা দিয়ে আসার পরে হয়তোবা তোমাদের জানতে চাই, বাট ম্যাক্সিমাম টাইম আমি জিজ্ঞাসা করি না। কারণ তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, আমাদেরকে একটা জিনিস বিশ্বাস করা লাগবে, প্রিপারেশন ভালো না তারপরেও পরীক্ষা ভালো দিতে হবে, প্রিপারেশন ভালো তারপরেও পরীক্ষায় ভালো মতো আমাদেরকে একটা অ্যাটেম্প্ট নিয়ে আসতে হবে। তো তোমার যদি কনফিডেন্স থাকে, তাহলে অবশ্যই তুমি পরীক্ষা ভালো মতো দিয়ে আসতে পারবা। এখন নর্মালি অনেক শিক্ষার্থীরই উচ্চতর গণিতে আসলে একটা ভয়ভীতি কাজ করে, ম্যাথ দেখলে ভয় পায়, এটা আমি জানি, বাট আসলে এখানে কোন কোন অ্যাপ্রোচ করলে আমি এই যে বাজে যে প্রিপারেশন নিয়েছি বা মোটামুটি যে প্রিপারেশন নিয়েছি, সবগুলো চ্যাপ্টার যে পড়তে পারি নাই, তারপর ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবো। দেখো, তোমার দুইটা কন্ডিশন হইতে পারে। এক নম্বর কন্ডিশন, ভাইয়া তুমি ভালো প্রিপারেশন নিয়েছো, আর একজন বলছো ভাই ভালো প্রিপারেশন নিতে পারিনি, মোটামুটি খারাপ প্রিপারেশন নিয়েছি। তো যারা খারাপ প্রিপারেশন নিয়েছে, এখন প্রিপারেশন খারাপ মানে কি? তোমার মাথায় টেনশনের পরিমাণটা বেশি। আর যারা ভালো প্রিপারেশন নিছে, এদের কি মনে করো টেনশন নাই? এদেরও টেনশন আছে। দেখো কেন টেনশন আছে, এই ভালো প্রিপারেশন নিয়েছে, বইয়ের সবগুলো চ্যাপ্টার পড়ছে, সবগুলো কন্টেন্ট পড়ছে, হিউজ কন্টেন্ট পড়ছে, এত কন্টেন্ট পড়েও যদি সে পরীক্ষায় ভালো দিতে না পারে, তার কিন্তু হতাশা বা ডিপ্রেশনের পরিমাণটা আরো অনেক বেশি কাজ করবে। এখন তুমি খারাপ প্রিপারেশন নিয়েছো মানে কি? তুমি মোটামুটি কয়েকটা চ্যাপ্টার পড়ছো, তোমার তো অত বেশি পেইন খাওয়ার কিছু নাই, যা পড়ছো যতটুকু পড়ছো ওইখান থেকে তোমাকে পরীক্ষা ধুপধাপ উত্তর করে আসা লাগবে। বাট এ তো সব পড়ছে, এর যদি মানে কোনো কারণে যদি একটা প্রশ্ন বা একটা এমসিকিউ কমন না পায়, এর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো এজন্য তোমাদের কন্ডিশন যেমনই হোক না কেন, আগামীকালকে অবশ্যই সবগুলো উত্তর করে আসবা। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবা, সবসময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবা। কারণ এটা কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরো তুমি এই যে সামনে একটা পরীক্ষা, উচ্চতর গণিত ফার্স্ট পেপার পরীক্ষা, এই পরীক্ষাটা আমি ধরে নিলাম, কথার কথা ভাইয়া, আমি কখনোই তোমাদেরকে ডিমোটিভেট করি না, ধরে নিলাম তোমার পরীক্ষা খারাপ হয়েছে, ধরে নিলাম খারাপ হয়েছে। তো একটা পরীক্ষা খারাপ হয়েছে, তার মানে কি তোমার লাইফের সবকিছু শেষ হয়ে গিয়েছে? তুমি কি সামনে কোনো পরীক্ষা ভালো করতে পারবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? বা তুমি একটা পরীক্ষা খুব ভালো করছো, তুমি জিপিএ কোপাই দিছো, তার মানে কি তোমার সামনে রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে গেছে?
তুমি সবকিছু ভালো মতো করতে পারবা? দেখো এখানে কথা আছে, একটা পরীক্ষা ভালো হয়েছে মানে কি এখান থেকে তুমি একটা মোটিভেশন পাইছো, বা এখান থেকে সামনে তোমার ভালো করার একটা মানে রাস্তাটা সহজ হয়ে যাবে। বাট খারাপ করছো মানেই যে তুমি সামনে ভালো করতে পারবা না, তোমার লাইফে সবগুলা দরজা বন্ধ হয়ে গেছে, এটা এটা কখনো না। আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি যদি মনে করো লাইফের বাজে সিচুয়েশনের মধ্যে না পড়ো, তুমি যদি খারাপ মানে কন্ডিশন পার না করো, তাহলে তো তুমি ওই সিচুয়েশনটার ভ্যালু বুঝবা না, ওই সিচুয়েশনটার মর্ম তুমি কখনোই বুঝতে পারবে না। তুমি যদি পরীক্ষায় খারাপ না করো, তুমি তো কখনো ভালো করতে পারবে না, কারণ তোমার তো ওই এক্সপিরিয়েন্সটা নাই। তো সামনে তোমাদেরকে এরকম অনেক পরীক্ষায় বসতে হবে, অনেক তোমাদেরকে স্ট্রাগল করা লাগবে। তো এখন থেকে মেন্টালি সেভাবে নিজেকে প্রিপারেশন নাও বা প্রিপেয়ার করো যে এগুলো পরীক্ষা, ওকে সমস্যা নাই, যা প্রিপারেশন নিচ্ছি খেলা হবে, জয়টা অধ্যায় পড়েছি খেলা হবে, কোনো দেখা দেখি সময় নাই। কোনো ফ্রেন্ড যদি ফোন করে বলে দোস্ত প্রিপারেশন কেমন, দোস্ত প্রিপারেশন উড়াধুরা দোস্ত, অলরেডি 2-3 বার রিভিশন শেষ করছি, কালকে পরীক্ষা খেলা হবে। তুমি যদি উল্টা থাকে বলো দোস্ত আমার সব পড়া বাকি, আমি এখনো শেষ করতে পারি নাই, ম্যাট্রিক্সে পারি না, তাহলে তোমার অপর সাইডে যে ফ্রেন্ডটা আসছে ও কিন্তু মনে মনে খুশি হবে, কি রে আমি তো সব শেষ করে ফেলছি, পরীক্ষা তো কোপাই দিব, আর এই বলো তো এখন শেষই করতে পারে নাই, ও কিন্তু মনে মনে একটা আনন্দ ফিল করবে। সো এইটা তো তোমাকে তাকে বুঝতে দেওয়া যাবে না। তুমি যখন একটা বাজে কন্ডিশনে আসবা তখন তোমার গেট আপ থাকবে এটা অন্যরকম, একদম মনে করো যে একদম একটা অ্যাটিটিউড থাকবে আলাদাভাবে, একদম তুমি মনে করো যে পরীক্ষায় বসলেই ভালো করে আসবা, এরকম একটা মেন্টালিটি তুমি নাও। এবং আমি জানি ভাইয়া বাজে প্রিপারেশন নিয়ে এই মেন্টালিটিটা যতটা বলাটা যতটা সহজ, বাট করাটা ততটাই কঠিন। বাট আমাদের হাতে অন্য কোনো অপশন নাই। বাট আমি আমার ক্ষেত্রে ভাই এটা এটা করছিলাম ভাইয়া, আমার সবগুলো জায়গায় আল্লাহর রহমতে সবগুলো পরীক্ষায় ভালো রেজাল্ট ছিল, এসএসসির মধ্যেও একটা ভালো রেজাল্ট ছিল, বা পিএসসি জেএসসি মানে এসএসসি বলো সবগুলোতে আলহামদুলিল্লাহ গোল্ডেন ছিল। গোল্ডেন তো কোথাও লেখা থাকে না, বেসিক্যালি জিপিএ 5 মানে তোমাদের দেখো সবগুলো সাবজেক্টে প্লাস পাই, তোমরা বলো গোল্ডেন, সবগুলো সাবজেক্টে আলহামদুলিল্লাহ ভাইয়া প্লাস ছিল। তো এই কথাগুলো বলার কারণটা হচ্ছে আমি প্রত্যেকটা স্টেজে ভাই অনেক বেশি কুল থাকার চেষ্টা করি। আমার একটা পরীক্ষা খারাপ হয়েছে, একটা ফেল করছি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। আমার তোমাকে সত্যি করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে তোমার পরীক্ষা নিয়ে যতটা পেইন খাচ্ছ ভাইয়া, তোমার থেকে অনেক বেশি প্যারা আমি খাইছিলাম, তোমার থেকে অনেক বেশি টেনশনও আমি করতাম। এবং আমার ইন্টার পর্যন্ত আমি আমার পরীক্ষা কখনো ফেল করিনি ভাইয়া। ইভেন মানে প্রত্যেকটা পরীক্ষায় দেখা যেত ম্যাক্সিমাম টাইম আমার 80-এর উপর নাম্বার থাকতো। বাট তারপর এই আমি যখন ভার্সিটিতে আসলাম ভাইয়া, আমি একটা কোর্সে মানে রীতিমতো ফেল করে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আমি পাসই করতে পারতেছি না। তার মানে আমার ক্ষেত্রে তুমি ব্যাপারটা খেয়াল করো, সারা জীবন 80-এর উপরে পাইছি, সারা জীবন ভালো রেজাল্ট করছি, ওই যে ভালো রেজাল্ট করে ভার্সিটিতে আসার পরে একটা কোর্সে যখন ফেল করে বসলাম, আমার তো এক্সপিরিয়েন্স ছিল না যে ফেল করলে আসলে কিরকম এক্সপিরিয়েন্সটা হয়, বা ফেল গুলো কিন্তু কিভাবে উঠে দাঁড়াইতে হয়, এই এক্সপিরিয়েন্সটা আমার মধ্যে ছিল না। তো ওই জায়গা থেকে কাম ব্যাক করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে গেছিল। কেন ডিফিকাল্ট হয়ে গেছিল? কারণ ফেল করা থেকে ওইখান থেকে বের হয়ে আসে, ওইখান থেকে নিজেকে ধরে রেখে, বা ওই যে মোটিভেশনটা একটা খারাপ কন্ডিশনে কিভাবে উঠে আসতে হয়, এই এক্সপিরিয়েন্সটা যদি আমার আগে কখনো হইতো, আমি মনে করতাম যে আরো ভালো হইতো। আমি যদি ক্লাস 6-7-8 ফেল করতাম ভালো হইতো, কারণ আমি জানতাম যে ফেল করার এক্সপিরিয়েন্সটা এরকম, এখান থেকে এইভাবে কাম ব্যাক করতে হয়। তো আমি যদি ফেইলর না হই, আমি যদি ফেইল না করি লাইফে, আমি যদি লাইফে মানে খারাপ কন্ডিশন না পার করি, তাহলে আমি কিভাবে ওখান থেকে সাকসেসটা নিয়ে আসবো? তো ভাইয়া এই জন্য আমি তোমাকে বলি, কোনো একটা পরীক্ষা খারাপ হওয়া মানে সবকিছু শেষ হয়ে যায় নাই, ঠিক আছে? তোমার এখান থেকে শুরু, তোমাকে এখান থেকে সৃষ্টি করতে চাচ্ছি, তুমি সামনে ভালো কিছু করো। তো এই যে আমাদের উচ্চতর গণিত পরীক্ষা যেমনই হোক না কেন, আমাদের আর 2টা পরীক্ষা আছে, ভালো মতো পরীক্ষা দেওয়া লাগবে। তো আগামীকাল যদি উচ্চতর গণিত পরীক্ষা, একদম টেনশন একটা ফ্রি মাইন্ডে পরীক্ষা দিয়ে যাবা, এবং রিল্যাক্স মাইন্ডে পরীক্ষা দিয়ে যাবা, ঠিক আছে? তোমার সব থেকে ইম্পর্টেন্ট সুস্থ থাকা, ভালো থাকা, মানুষের ভালো থাকা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নাও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, পরীক্ষা দাও ভালো মতো, দেখবা যে অটোমেটিক্যালি রেজাল্ট ভালো আসবে। বাট তুমি যদি সবকিছুর ঊর্ধ্বে রেজাল্ট চিন্তা করো, সবকিছুর ঊর্ধ্বে পরীক্ষা চিন্তা করো, তাহলে ওই পরীক্ষাটা তুমি দিয়ে ফিলও পাবা না, পরীক্ষা থেকে ভালো রেজাল্টও আসবে না। বাট সবকিছু তুমি যদি ব্যালেন্স ওয়েতে কাভার করে, তুমি যদি মনে করো না সব ঠিকঠাক আছে, পরীক্ষা যা দেওয়ার দিছি, যা আসবে একটা রেজাল্ট আসবে, মেনে নিবো। সো এইরকম যদি তোমার মেন্টালিটি থাকে, এবং তুমি যদি খুব বেশি হাইপে না ধরে, খুব বেশি প্রেশার ক্রিয়েট না করো, দেখবা একটা মোটামুটি প্রিপারেশন নিয়েও একটা ভালো পরীক্ষা দেওয়া সম্ভব, এবং ভালো একটা রেজাল্ট করা সম্ভব। সো আমাদের আগামীকালকে যে কাজটা করতে হবে, দেখো আমি মনে করো প্রথমত এমসিকিউর যে উত্তর শিটটা, এমসিকিউ যে আমাকে দাগাইতে হবে, সেই শিটটা আমি হাতে পাইছি। তো পাওয়ার পরে এখন আমার এমসিকিউ থাকবে কয়টা, 1 নাম্বার থেকে 25 নাম্বার পর্যন্ত আমার এমসিকিউ থাকবে। এখন এরকম কন্ডিশন হইতে পারে যে তুমি 1 থেকে 5 নাম্বার পর্যন্ত এমসিকিউ একটাও পারতেছো না, তো তোমাকে যে কাজটা করতে হবে, স্কিপ করার মন মানসিকতা রাখা লাগবে। পরীক্ষা ভালো করতে চাইলে অবশ্যই স্কিপ করতে হবে। স্কিপ কি? 1 নাম্বার প্রশ্ন পারি না, দাগাবো না। 2 নাম্বার পারি না, দাগাবো না। 3 নাম্বার পারি না, দাগাবো না। 4 নাম্বার পারি না, দাগাবো না। 5 নাম্বারও পারি না, দাগাবো না। প্রথম 5টা আমি একটাও পারি না, তারপরও আমি যে জিনিসটা করবো না সেটা হচ্ছে প্যানিক করবো না, এবং আমি হতাশ হয়ে যাবো না। 5 পারি না, ঠিক আছে, ওকে সমস্যা নাই। 6 নাম্বার পারি, দাগাই ফেলো। 7 নাম্বার আবার পারি না, দাগার দরকার নাই। 8 নাম্বার পারি, 8 নাম্বার দাগাই ফেলো। 9 নাম্বার পারি, দাগাই ফেলো। 10 নাম্বার পারি না, দাগার দরকার নাই। এইভাবে তোমাকে 3 স্টেপ মেথড ফলো করতে হবে। 3 স্টেপ মেথডটা কি? প্রথম এই যে তোমার দেখো 25টা এমসিকিউর জন্য তোমাকে সময় দিবে 25 মিনিট। এই
25 মিনিটে তুমি 3 স্টেপ মেথড অ্যাপ্লাই করবা। 3 স্টেপ মেথডটা হচ্ছে যে প্রথমে 1 থেকে 25 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো, 1 থেকে 25 নাম্বার যে প্রশ্নগুলো আছে, তুমি এটা যে কাজটা করবা, প্রথম 10 মিনিটে একবার সবগুলো প্রশ্ন পড়ে ফেলা শেষ করবা। এই 10 মিনিটে যেই প্রশ্নগুলো সহজ, যেই প্রশ্নগুলো ক্যালকুলেশন করে তুমি উত্তর বের করতে পারবা, যেগুলোর উত্তর তুমি বের করতে পারবা, সেইগুলো দাগায় ফেলবা। যেগুলো পারো না ওইগুলো তুমি স্কিপ করে যাবা। এইভাবে 1 থেকে 25 নাম্বার পর্যন্ত প্রশ্ন তুমি প্রথম 10 মিনিটের মধ্যে একবার পড়া শেষ করবা। এবং এই 10 মিনিটে দেখবা এই 1 থেকে 25 এর মধ্যে অলরেডি 10 মিনিটে তুমি মিনিমাম তুমি 12 থেকে 13টা দাগাইতে পারবা প্রথম 10 মিনিটে। এই 10 মিনিটে 12 থেকে 13টা তুমি কোনগুলো দাগাইলা, যেগুলো একদম বাচ্চা ক্যালকুলেশন, যেগুলো একদম সহজ ক্যালকুলেশন। প্রথম এই স্টেপে তুমি উদ্দীপক, তারপর হচ্ছে বহুপদী বা যেগুলো ঝামেলা আছে এগুলো তুমি পরে দাগাবা। ধরলাম প্রথম 10 মিনিটে তুমি দাগাইছো ভাইয়া, ধরো এরকম তুমি 12টা দাগাইছো, সহজ যে 12টা আছে, 25টার মধ্যে তো 10 থেকে 12টা সহজ থাকবে, তুমি এই 12টা আগে দাগাই ফেলছো, 12টা দাগাই ফেলছো প্রথম 10 মিনিটে। এরপরে প্রথম 10 মিনিটের পরে পরবর্তী সময় ভাগ করবা 8 মিনিট। দেখো তোমার 10টা, তাহলে 15 মিনিট থাকে, তাহলে 8 7 15। হ্যাঁ, 3 স্টেপ যদি অ্যাপ্লাই করবো, এই দেখো এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ, এটা তোমার সেকেন্ড স্টেপ, এটা তোমার থার্ড স্টেপ। তারপরে 25 মিনিট কিন্তু মিলাই গেছে। প্রথম 10 মিনিটে তুমি একবার প্রশ্নটা পড়া শেষ করলা, পরবর্তী 8 মিনিটে তুমি আরো একবার প্রশ্নটা পড়া শেষ করবা। পরবর্তী 8 মিনিটে কি করবা, এই যে তুমি প্রথম 12টা দাগাই ফেলছো, প্রশ্ন একটু ছোট করে তাহলে এই ফোটা দিতে পারো যে তুমি এগুলো দাগাও নাই, বা তুমি তো দেখলেই বুঝবা যে তুমি কোনগুলো দাগাও নাই। একটা সাইডে হালকা করে একটা ফুল স্টপ দিতে পারো, বেশি দাগাইলে তখন আবার স্যার মাইন্ড করতে পারে, এটা করা দরকার নাই। পরবর্তী তুমি যে কাজটা করবা, এই যে তোমার 8 মিনিট, এই 8 মিনিটে তুমি প্রশ্নটা আবার প্রথম থেকে 1 থেকে শুরু করে একদম 25 পর্যন্ত আবার যাওয়ার পরে যেগুলো দাগাও নেই, যেগুলো চিন্তা করলে পারবা, এই প্রশ্ন আবার দাগাও। তাহলে আগে তুমি অলরেডি দাগাইছো 12টা, এরপরে তুমি 8 মিনিটে দেখবা, ধরো তুমি আরো 7 থেকে 8টা বা 8 মিনিটে প্রতি মিনিটে একটা করে তুমি 8টা দাগাইছো, তাহলে তোমার 12 আর 8 কয়টা হচ্ছে, 20টা হচ্ছে। কিন্তু তুমি অলরেডি 20টা দাগাই ফেলছো। এরপরে তোমার আরো 7 মিনিট বাকি রয়েছে। এই 7 মিনিটে তুমি বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো তুমি দাগাই ফেলার চেষ্টা করো। তো যারা ভালো স্টুডেন্ট তারা দেখবা এই 25 মিনিটের মধ্যে এই যে এমসিকিউ গুলো আছে, তারা মিনিমাম 4 থেকে 5 বার সবগুলো প্রশ্ন পড়া শেষ করবে। আর এভারেজ যারা স্টুডেন্ট ওরা কি করবে, 1 নাম্বার কেন পারি না, কই থেকে দিছে, ওইটা বুঝতে 4 মিনিট খেয়ে ফেলবে, 2 নাম্বার এসে আরো 5 মিনিট খেয়ে ফেলবে। এইভাবে 1 থেকে 25 মিনিট, মানে 1 থেকে 25টা এমসিকিউ যাইতে তার 25 মিনিট শেষ। বাট ভালো স্টুডেন্ট যারা পারি না, উদ্দীপক কঠিন পরে, আগে যখন তুমি 10 থেকে 12টা দাগাই ফেলবা, তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে। যখন তোমার এই কনফিডেন্স বিল্ড আপটা হবে, তখন তুমি দেখবা পরবর্তী যে এমসিকিউ গুলো আছে তুমি খুব দ্রুত শেষ করে ফেলতে পারবা। এই জন্য অবশ্যই এখানে তোমাকে 3 স্টেপ মেথডটা আমি ফলো করতে বলবো। প্রথম 10 মিনিট, 8 মিনিট, 7 মিনিট এই স্টেপে দাগাও, তাহলে আশা করি প্রথম ধাপে তুমি যে প্রশ্নগুলো পাচ্ছ না সেগুলো দ্বিতীয় ধাপে পাবা, যেগুলো দ্বিতীয় ধাপে পাচ্ছ না সেগুলো তৃতীয় ধাপে চেষ্টা করলে, তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করে যাও বা ওই টাইপের সাথে পরিচিত থাকো, তাহলে অবশ্যই তোমার মাথা থেকে সলিউশনটা অবশ্যই বের হবে। তো এই জন্য 3 স্টেপ মেথডটা এখানে ফলো করবা। তাহলে এমসিকিউ 25টার মধ্যে আমাদের টার্গেট রাখা লাগবে। দেখো আমি তোমাকে বলি, সিকিউটা বলি, সিকিউ তোমার দেখো ক এবং খ বিভাগ আছে। ক বিভাগ থেকে আসে মেট্রিক, সরলরেখা, বৃত্ত, বিন্যাস, সমাবেশ, এই টাইপগুলো থেকে প্রশ্ন আসে। তো এইগুলো থেকে তোমার উত্তর করা যেহেতু ইজি হবে, এজন্য তোমার ক আর খ বিভাগ, এখানে তুমি যে কাজটা করবা, ক বিভাগ থেকেই তুমি 3টা উত্তর করার চেষ্টা করবা, কারণ এটা সাথে তুমি সব থেকে বেশি পরিচিত। আর খ বিভাগ থেকে তুমি চেষ্টা করবা 2টা উত্তর করার, তাহলে এই যে 3 আর 2 তোমার সব মিলে 5টা উত্তর করা হয়ে যাবে। তো এইখানে দেখবা যে তুমি এটা তোমার উত্তরগুলো সহজ হবে, এবং তুমি প্রশ্নটা হাতে নিয়ে তো এমসিকিউ শেষ করার পরে দেখবা যে 8টা প্রশ্ন আছে, এই 8টার মধ্যে কোন তিনটা সহজ। আমি ধরলাম যে প্রশ্ন কঠিন হয়েছে বা তুমি পারো না ভালো মতো, 3টা তো অ্যাটলিস্ট পারবা, যে 3টা সহজ এই 3টাকে ভালো মতো লেখা শেষ করে ফেলো। 3টা ভালো মতো লিখলে ম্যাথে তো ভুল হওয়ার, মানে ভুল যদি না হয়, যদি তুমি লিখে আসতে পারো অবশ্যই তোমাকে পূর্ণাঙ্গ মার্কসই দিবে। এই যে 3 10-এ তোমার যদি এখানে 30 ইনশিওর করতে পারো, বাকি যে 2টা আছে সেই 2টাতে তোমাকে যদি পাস করেও দেয়, 50% মার্কসও দেয়, তাহলে 5 দুগুণ তোমার 10, তাহলে তোমার 40 আসতেছে। তো ভয় পাওয়ার কিছু নাই। এখন মনে করো ম্যাথের মধ্যে কোনো একটা প্রমাণ দিছে, যেই প্রমাণটা তুমি মনে করো লেখা শুরু করছো, মাস বরাবর সে প্রমাণ ভুলে গেছো, মিলাইতে পারতেছো না, ভাইয়া এইখানে তোমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই সব উত্তর লিখে আসবা। কোনো একটা প্রমাণ মিলাইতে না পারলে মাঝের লাইন তোমার ইচ্ছা মতো লিখে লাস্টের যে লাইনটা প্রমাণটা লিখে দিয়ে আসবা, প্রুফ। এখন তোমার খাতা কোন টিচারের কাছে যাবে তুমি নিজেও জানো না, অনেক কাংশে দেখা যাবে তোমার এই খাতাটা গ্রামের কোনো একটা স্যারের কাছে গেল, তিনি দেখলো যে সব লিখছে, মনে হয় প্রুফ লিখে দিয়ে মার্ক দিয়ে, আপত্তি আছে, প্রবলেম নাই। আর তুমি যদি লিখে নাই এসো, প্রমাণটা যদি মিলাই দিয়ে নাও আসো, তাহলে তোমাকে কেমন নাম্বার দিবে? তো অনেক ক্ষেত্রে এরকম হয়। এই জন্য প্রমাণ যেগুলো আছে বা কোনো ম্যাথ যদি মাঝে ভুলে যাও, অবশ্যই লিখে আসবা, শেষ করে আসবা, অবশ্যই তুমি নাম্বার পাবা। তোমার যদি কপাল ভালো থাকে, তোমার A+ চলে আসবে। সো এগুলো হয় ভাই, এই জন্য তোমাকে বলতেছি। তো হতাশ হওয়া যাবে না, জাস্ট ভালো মতো পরীক্ষা দিয়ে আসো, আগামীকাল উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা তোমার ভালো হবে। তো এখানে অপশন হইলে এটা তোমার A+ পড়া, যেটা প্রথমে বুঝাইলাম, অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সামনে মেডিকেলে পরীক্ষা দিবা, তুমি ভার্সিটিতে পরীক্ষা দিবা। তো তোমাদের মধ্যে যাদের স্বপ্ন যে ভাইয়া আমি মেডিকেলে পড়তে চাই, আমি ভার্সিটিতে পড়তে চাই, আমাদের মেডিকেল কোর্সগুলোতে আমরা একটা বিশাল ডিসকাউন্ট অফার দিয়েছি। সেই ডিসকাউন্ট অফারটা কি জানো? যারা মেডিকেল ব্যাচে এখন ভর্তি হচ্ছে আমাদের, তাদের সবাইকে আমরা ভার্সিটি এডমিশনের কোর্সটা পূর্ণাঙ্গ ফ্রিতে দিয়ে দেবো, একদম সম্পূর্ণ ফ্রি। ভার্সিটি এডমিশনের পূর্ণাঙ্গ কোর্স সম্পূর্ণ ফ্রি। মেডিকেল এডমিশনের কোর্সে আমরা কি পড়াবো? মেডিকেল এডমিশনের কোর্সে আমরা
যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে সবগুলো সাবজেক্টই পড়াবো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, মানবিক গুণাবলী সবগুলা সাবজেক্টই আমরা তোমাদেরকে মেডিকেল ব্যাচে পড়াবো এবং প্রত্যেকটা ক্লাসের শেষে ওই ক্লাসের লেকচারশিট পাবা, পিডিএফ পাবা, দাগানো বই থেকে সাজেশন পাবা, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোর সাজেশন পাবা, ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে। তো তুমি যদি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গোছানো ক্লাস প্রিপারেশন নিতে পারো, কারণ ক্লাস তুমি অনেক জায়গায় করবা, আমরা যদি ভাইয়া লিখে লিখে নর্মালি পড়াই এবং ক্লাসের মধ্যে পড়াটা মুখস্থ করে দেওয়ার চেষ্টা করি এবং যেহেতু সিলেবাসটা অনেক বড় তোমাকে বুঝতে হবে কতটুকু তোমাকে ছাড়তে হবে, কতটুকু তোমাকে পড়তে হবে। তো এই জন্য কিন্তু আমাদের মেডিকেল ব্যাচটা ভাইয়া হোয়াইট অ্যাপ্রন। তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো আশা করি তোমাকে আর প্যারা খাইতে হবে না। এবং যারা মেডিকেল পরবর্তী ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা তারা কিন্তু এই কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে পরবর্তীতে ভার্সিটি কোর্সটাও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। তো আমাদের মেডিকেল ব্যাচের সম্পূর্ণ এই যে A to Z তোমাকে সামনে যে তোমার 3 মাস বা 4 মাসের মতো সময় পাবা, বাট একটু কমে আসতে পারে সময়টা, 3 মাসের কাছাকাছি হইতে পারে বা 4 মাসও হইতে পারে, এটা আসলে ডিপেন্ড করতেছে। বাট এই বছর তোমরা যা 26 ব্যাচ আছো ভাইয়া মাইন্ড করো না, তোমরা আসলে সবথেকে কম সময় পাবা। তো এই ক্ষেত্রে তোমাদের সামনের যে জার্নিটা পুরোটা সময় আমাদের সাপোর্ট আমরা তোমাদেরকে দিব। দেখো এখানে আমাদের মেডিকেল ব্যাচের কোর্স মাত্র 6,000 টাকা, বাট তোমাদের জন্য এখন একটা 50% আমরা ডিসকাউন্ট দিয়েছি। এই 6,000 টাকার কোর্স একটা সীমিত সময়ের জন্য তুমি ভাইয়া 3,000 টাকায় ভর্তি হইতে পারবা। তুমি যদি কোনো একটা পাবলিকেন ভাইয়ার কাছে বা কোনো একটা মেডিকেল ভাইয়ার কাছে জাস্ট একটা মাস পড়তে যাও, দেখবা 8 থেকে 10,000 টাকা তোমার লাগবে, মাত্র 8 থেকে 10,000 টাকা লাগবে। আর এখানে তোমাকে পূর্ণাঙ্গ কোর্স আমরা পড়াই দিচ্ছি মাত্র 3,000 টাকায়, তাও তুমি ঘরে বসে কিন্তু সবগুলো ক্লাস করতে পারবা। তো এই ডিসকাউন্ট অফারটা আমাদের যে কোনো সময় শেষ হয়ে যাবে। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই ব্যাচে তুমি জাস্ট এখনই ভর্তি হতে পারবা। জাস্ট আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে তুমি বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 3,000 টাকা সেন্ড মানি করবা, করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা বাড়িয়েছি, আমাকে অ্যাড করে দেন। তাহলে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে টেলিগ্রাম গ্রুপে, ফেসবুক প্রাইভেট গ্রুপে সব জায়গায় অ্যাক্সেস দেওয়া হবে, ভর্তি করে রাখা হবে। তোমাদের ক্লাসগুলো তোমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা ক্লাসগুলো শুরু করে দিব। তো যারা এখনো যুক্ত হও নাই, এই অফারটা থাকতেই মাত্র 3,000 টাকায় তুমি যুক্ত হতে পারবে এবং সামনে ভার্সিটির ব্যাচটা সম্পূর্ণ ফ্রি। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আশা করি আগামীকালকে তোমাদের উচ্চতর গণিত পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে। ধন্যবাদ সবাইকে।